ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আমরা কত কিছুই না করি, কিন্তু আমাদের পৃথিবীতে এমন মানুষের সংখ্যাও কম নয় যারা আউট অফ ডেসপারেশন কালো জাদুর সাহায্য নিয়ে ফেলে নিজেদের পছন্দের মানুষের মন জয় করার জন্য। কিন্তু এর পেছনের অন্ধকার সত্য তারা উপলব্ধি করতে পারে না। জাদুটোনা বা তাবিজ কবজ করে হয়তো আপনি একজন মানুষকে বশ করতে পারবেন, কিন্তু তার শরীর ও আত্মার যে যন্ত্রণা, সেটা আপনাকে অবশ্যই ভবিষ্যতে ভোগাবে। এরকম একটি কাহিনী নিয়েই আমাদের আজকের আয়োজন, যেখানে আমরা এক্সপ্লেইন করতে চলেছি অবসেশন নামের একটি হরর সিনেমা, আইএমডিবিতে 8 রেটিং নিয়ে, যেটি ইতিমধ্যে বছরের অন্যতম সেরা হরর মুভির তকমা পেতে যাচ্ছে। এবার চলুন মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পের কেন্দ্রে রয়েছে এক তরুণ যার নাম বেয়ার। সে তার সহকর্মী নিকিকে ভালোবেসে ফেলেছে। সিনেমা শুরুতেই আমরা দেখতে পাই বেয়ার একা একা তার বন্ধুর সাথে বসে রেস্টুরেন্টের এক ওয়েট্রেসের সাথে কিভাবে নিকিকে প্রপোজ করা যায় সেটার প্র্যাকটিস করছিল। সেখানে বোঝা যায় সারাক্ষণ নিকির চিন্তাই বেয়ারের মাথার মধ্যে ঘুরঘুর করে। নতুন শহরে আসার পর একমাত্র এই নিকি তার সঙ্গে আন্তরিক আচরণ করেছিল। এমনকি তার নানি যখন মারা গিয়েছিল, তখন অন্য কেউ তার পাশে না থাকলেও এই নিকি তার পাশে ছিল। কিন্তু কখনোই সে সাহস করে নিকিকে প্রপোজ করতে পারছিল না। তবে তারা কর্মক্ষেত্রে ভালো বন্ধু ছিল। এই মুহূর্তে তার বন্ধু তাকে শুধু ধৈর্য ধরতে এবং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে বলে। বেয়ার তার নানি মারা যাওয়ার পর নানির বাড়িতে থাকা শুরু করেছিল। তার সঙ্গে থাকতো একটা পোষা বিড়াল। কিন্তু একদিন দুর্ঘটনাবশত তার নানির ঘুমের ওষুধগুলো মেঝেতে পড়ে যায়, আর বেয়ারের সেই বিড়াল ঘুমের ওষুধ খেয়ে মারা যায়। নিজের প্রিয় বিড়ালকে হারিয়ে বেয়ার অসহায়ের মতো ভেঙে পড়ে কান্নায়। নিজের দুঃখ সামলাতে বেয়ার ইনস্টাগ্রামে নিকির প্রোফাইল খুলে তার ছবিগুলো দেখা শুরু করে, যেন এভাবেই সে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল। ঠিক তখনই নিকির ফোন আসে। সেদিন রাতে কুইজ প্রতিযোগিতায় সে কখন আসবে সেটাই জানতে চেয়েছিল নিকি। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই বেয়ারের আচরণ সম্পূর্ণ বদলে যায়। এক মুহূর্ত আগেও যে ছেলেটি কান্নায় ভেঙে পড়েছিল, সে হঠাৎই স্বাভাবিক হয়ে যায়। শেষ পর্যন্ত নিকির কথাতেই সে কুইজ নাইটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ফোন আলাপের এক পর্যায়ে নিকি জানায় তার প্রিয় ক্রিস্টালের নেকলেসটি অসাবধানতাবশত ড্রেনে পড়ে গেছে। কথাটি শোনার পর বেয়ার সোজা একটা ক্রিস্টালের দোকানে ছুটে যায়। দোকানটি তখন বন্ধ হবার উপক্রম হলেও সে নিকির জন্য ঠিক একই ধরনের একটা নতুন নেকলেস কিনে ফেলে। ক্রিস্টালের দোকানেই বেয়ারের চোখ পড়ে একটা অদ্ভুত বস্তুর উপরে, যেটার নাম ছিল ওয়ান উইশ উইলো। দেখতে এটি কোনো রহস্যময় তাবিজের মতো। একটা বাক্সের ভেতরে বন্দি ছিল সেটি। বাক্সের গায়ে লেখা ছিল এটি মাত্র একটা ইচ্ছা পূরণ করতে পারে। নিয়মটিও খুব সহজ। বাক্স খুলে ভেতরে উইলো গাছের কাঠিটি বের করতে হবে। তারপর নিজের মনের একটা ইচ্ছার কথা বলতে হবে। তারপর কাঠিটি ভেঙে ফেলতে হবে। তাহলেই তার একটি ইচ্ছা পূরণ হবে। যাই হোক, এরপর বেয়ার আসলেই এই উইলো কাঠিটি কাজ করে কিনা সেটি দেখার জন্য একটা কিনে নেয়। তারপর গল্প এগিয়ে যায় কুইজ নাইটে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল বার্কাস পাবে। এই রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে মূলত ছবিটির লেখক এবং পরিচালক ক্যারি বার্কারের নামানুসারে। এই ক্যারি বার্কার কিন্তু আমাদের মতোই একজন সাধারণ ইউটিউবার ছিল, যে পরবর্তীতে এই হরর সিনেমাটি বানিয়েছে। তো যাই হোক, এই রেস্টুরেন্টে আমরা গল্পের প্রধান চরিত্রদের সঙ্গে পরিচিত হই। বেয়ারের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হলো ইয়ান, বেয়ারের ভালোবাসার মানুষ হলো নিকি, আর বেয়ারের সহকর্মী হলো সারা। সেখানে বেয়ার কয়েকবার নিকিকে নিজের মনের কথা বলার চেষ্টা করলেও প্রতিবারই কোনো না কোনো বাধায় থেমে যায় সে। অনুষ্ঠান শেষে সে নিকিকে বাড়িতে পৌঁছে দেবার প্রস্তাব দেয়। নিকি বেয়ারের গাড়িতে করে বাড়ি ফিরছিল। গাড়িতে ফেরার পথে নিকি জানায় সে তাদের কর্মস্থলের চাকরি ছেড়ে দিতে চায়, কারণ তার স্বপ্ন একজন লেখক হবার। কথাগুলো শুনে বেয়ারের ভেতরে একটু ভয় হতে থাকে। নিকি যদি এখানে চাকরি ছেড়ে দেয়, তাহলে সে পরবর্তীতে নিকিকে কোথায় পাবে। বেয়ারের হঠাৎ মনে পড়ে সে নিকির জন্য একটি উপহার এনেছে। কিন্তু উপহারের কথা শুনেই নিকি কিছুটা অস্বস্তি প্রকাশ করে। আমরা বুঝতে পারি নিকি শুধুমাত্র বেয়ারকে বন্ধু হিসাবেই দেখে। কথা ঘুরে আসে আরেক সহকর্মী সারার প্রসঙ্গে। নিকি বেয়ারকে জানায় সারা দিন সারা বেয়ারের খবর নিচ্ছিল, কিন্তু বেয়ার স্পষ্ট করেই বলে দেয় সারাকে সে কেবল একজন বন্ধু হিসাবেই দেখে। এরপর আবারও নিকিকে নিজের মনের কথা বলার চেষ্টা করে বেয়ার, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তার সাহস ভেঙে যায়। বরং বন্ধুর দেয়া পরামর্শ মেনে মজা করার উদ্দেশ্যে সে নিকিকে ফ্রিকি নিকি বলে ডাকে। অথচ এই নামটি একসময় স্কুলে নিকিকে অপমান করার জন্য বুলিরা ব্যবহার করত। বেয়ারের উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু বিষয়টি নিকির মোটেও ভালো লাগে না। বরং তার মনে সন্দেহ জাগে, বেয়ার কি সত্যি শুধু বন্ধু, নাকি তার মনে অন্য কোনো প্রেমের অনুভূতি লুকিয়ে আছে।
তাই নিকি সরাসরি জানতে চায় বেয়ারের মনে তার জন্য অন্যরকম কোনো অনুভূতি আছে কিনা। সে বুঝিয়ে দেয় যদি সত্যিই এমন কিছু থেকে থাকে তাহলে সেটি জানিয়ে দেওয়ার এটাই সঠিক সময়। কিন্তু বেয়ার ভয় পেয়ে যায়। সে বুঝে ফেলে এখন ভালোবাসার কথা বললে হয়তো নিকি বেশ রেগে যাবে এবং তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তাই ভয় পেয়ে বেয়ার বলে তাদের দুজনের বন্ধুত্বই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উত্তর শুনে নিকি সন্তুষ্টির সঙ্গে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, নিকি চলে যাওয়ার পর বেয়ার একা গাড়িতে বসেছিল। নিজেকে ভীষণ অসহায় ও ভেঙে পড়া মনে হচ্ছিল তার। ঠিক তখনই তার সেই ইচ্ছে পূরণের ওয়ান উইশ উইলো বাক্সের কথা মনে পড়ে। সে বাক্সটি খোলে। খোলার সঙ্গে সঙ্গেই ভিডিও গেমের মতো এক অদ্ভুত সুর বেজে ওঠে। এরপর সে মনে মনে একটি ইচ্ছে করে, নিকি যেন পৃথিবীর অন্য যে কোনো মানুষের চেয়ে তাকে বেশি ভালোবাসে। ইচ্ছেটি করার পর কিছুই হয় না কিছুক্ষণ। তারপর গাড়ি চালিয়ে বেয়ার যখন চলে যাচ্ছিল তখন তার চোখ হঠাৎ করে পড়ে নিকির বাড়ির দিকে। দেখা যায় নিকি নিজের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারপর নিকি আবার গাড়ির কাছে ফিরে আসে এবং অদ্ভুত স্বাভাবিক ভঙ্গিতে কথা বলা শুরু করে। সে বেয়ারকে নিজের বাড়ির ভেতরে আসার আমন্ত্রণ জানায়। কথা বলতে গিয়ে একসময় সে বেড়াল হারানোর কথা বলতে শুরু করলেও সঙ্গে সঙ্গে সে বুঝতে পারে বেড়ালটি মারা গেছে বেয়ারের। এরপর নিকি আবার গাড়ির কাছে ফিরে আসে এবং অদ্ভুত অস্বাভাবিক ভঙ্গিতে অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করে। এ সময় থেকে নিকির আচরণ দেখে আমাদের মনে হতে থাকে বেয়ারের প্রতি অস্বাস্থ্যকর মাত্রায় আসক্ত হয়ে পড়েছে সে। তার প্রতিটি আচরণে এক ধরনের উন্মত্ত প্রেমের ছাপ ফুটে ওঠে। এমনকি এক মুহূর্তের জন্য যেন সে নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বুঝতে পারে কেন এরকম করছে সে। কিন্তু পরের মুহূর্তেই আবার সেই অদ্ভুত জাদুর মোহে ডুবে যায় সে। তারপর নিকি নিজেই গাড়িতে উঠে বসে এবং বেয়ারের বাড়িতে যেতে চায়। নিকি জানায় তার বাবা ক্যান্সারে আক্রান্ত এবং এটা নিয়ে তার অনেক মন খারাপ, তাই একা থাকতে তার খুব ভয় করছে। বেয়ার তাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শুইয়ে দেয়। এরপর ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে নিকি অনুরোধ করে সে যেন কিছুক্ষণ তার পাশেই থাকে। মানে নিকি একদম বেয়ারের প্রতি অবসেসড হয়ে যেতে থাকে। বেয়ার খুব অস্বস্তি নিয়ে বিছানার উপর উঠে বসে। জুতা খুললেও পুরোটা সময় সে সম্পূর্ণ পোশাক পরেই থাকে। তার আচরণ দেখে বোঝা যায় নারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ব্যাপারে সে একেবারেই অনভিজ্ঞ। অবশেষে নিকি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে তাকে চুমু খায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই যেন তার উপর থেকে রহস্যময় প্রভাবটি সাময়িক সময়ের জন্য সরে যায়। সে নিজের আচরণে বিস্মিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বিছানা থেকে নিচে চলে যায়। তবে সেই স্বাভাবিক অবস্থা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। পরের মুহূর্তেই সে আবার আগের মতো অস্বাভাবিক প্রেমাসক্ত আচরণে ফিরে আসে এবং কিছুক্ষণ আগের ঘটনার জন্য ক্ষমা চাইতে শুরু করে। নিকির আচরণে বেয়ার ভীষণ অস্বস্তি বোধ করতে থাকে। অন্তত সেই রাতের জন্য সে বিছানায় না শুয়ে মেঝেতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সে ইন্টারনেটে ওয়ান উইশ উইলো সম্পর্কে খোঁজ নিতে শুরু করে। অনলাইনে সে এটা সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়ার তথ্য দেখতে পায়। কেউ দাবি করে এরকম বস্তু সত্যিই আছে এবং এটা সত্যিই ইচ্ছা পূরণ করে, আবার কেউ কেউ বলছে এটা নিছক গুজব। এরপর থেকে নিকির আচরণ ক্রমশ আরও অস্বাভাবিক এবং ভয়ঙ্কর হতে শুরু করে। সে যেন বেয়ারের প্রতি অসুস্থ মাত্রার আসক্ত হয়ে পড়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো তার মধ্যে আগের পরিচিত সেই নিকিকে আর খুঁজে পাওয়া যায় না, অথচ বেয়ার বারবার এসব অস্বাভাবিকতাকে উপেক্ষা করে যায়। পরদিন সকালে ঘুম ভেঙে বেয়ার দেখে নিকি তার জন্য নাস্তা তৈরি করে রেখেছে। প্রথম দেখায় বিষয়টিকে অনেক যত্নশীল মনে হলেও সঙ্গে সঙ্গেই আরও একটা ভয়ঙ্কর দৃশ্য তার চোখে পড়ে। আগের দিন মারা যাওয়া বেয়ারের বিড়ালটিকে নিকি ময়লার ব্যাগ থেকে বের করে এনে একটা কম্বলের ওপর শুইয়ে দিয়েছে। চারপাশে মোমবাতি জ্বালিয়ে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভ বানিয়ে রেখেছে। পুরাটা দৃশ্যই ছিল ভীষণ অস্বস্তিকর। এখানে আরেকটা বিষয় চোখে পড়ে, বেয়ার তার বিড়ালের মৃত্যুকে ঘিরে যতটা ভেঙে পড়েছিল, শেষ পর্যন্ত প্রাণীটার দেহটাকে শুধুমাত্র একটা প্লাস্টিকের ব্যাগে ভরে ময়লার সঙ্গে ফেলে দিয়েছিল। বিষয়টি কিছুটা অস্বাভাবিক, কারণ মানুষের প্রিয় পোষা প্রাণী মারা গেলে সেটিকে তারা সাধারণত সম্মানের সঙ্গে দাফন করে। কিন্তু আমরা বুঝতে পারি বেয়ারের কাছে ভালোবাসা কেবল দখল করে রাখা ছাড়া অন্য কিছুই নয়। ভালোবাসার জিনিসের প্রতি শ্রদ্ধাবোধ তার নেই। কিছুক্ষণ পর নিকি একটা লাল পোশাক পরে আবার বেয়ারের বাড়িতে আসে। আগের রাতের আচরণের জন্য ক্ষমা চেয়ে সে বেয়ারের প্রতি নিজের অনুভূতির কথা জানায়। তারপর আস্তে আস্তে তাদের সম্পর্ক এগোতে থাকে। দুজন যেন সুখী প্রেমিক প্রেমিকা হয়ে ওঠে। কর্মস্থলে একসঙ্গে সময় কাটানো, বাড়িতে নাস্তা তৈরি করা, সিনেমা দেখা, সব মিলিয়ে তাদের সম্পর্ক নিখুঁত মনে হতে থাকে। তাদের বন্ধুরাও বিস্মিত এবং খানিকটা জেলাসি নিয়ে সবকিছু দেখতে থাকে।
প্রথম দেখায় মনে হতে পারে অবশেষে সব সমস্যার সমাধান হয়ে গেছে, নিকি এবং বেয়ার সুখে শান্তিতে এখন জীবন কাটাবে। কিন্তু বাস্তবতা ছিল এটাই তাদের ভয়াবহ জীবনের সূত্রপাত। একদিন একটা ডিনারে বসে ডেট করার সময় বেয়ারের বন্ধু ফোন করে গুরুত্বপূর্ণ একটা তথ্য জানায়। সে খোঁজ নিয়ে জেনেছে নিকির বাবা একেবারেই সুস্থ আছে। ক্যান্সারে আক্রান্ত হবার গল্পটি সম্পূর্ণই মিথ্যা ছিল। শুধু তাই নয়, সারা নামের সহকর্মীকেও নিকি একসময় বলেছিল বেয়ারকে সে ছোট ভাইয়ের মতোই দেখে, তার সঙ্গে প্রেম করার কোনো ইচ্ছা নেই। অথচ এখন নিকি বেয়ারের প্রেমে একদম আসক্ত হয়ে উঠেছে। সবকিছু মিলিয়ে বেয়ারের কাছে পরিষ্কার হয়ে যায় আসলে তার বর্তমান জীবন সেই ওয়ান উইশ উইলোতে করা ইচ্ছারই ফল। সে টেবিলে ফিরে এসে নিকির বাবার বিষয়টি জানতে চাইলে নিকি হঠাৎ প্রচণ্ড অস্থির হয়ে পড়ে। সে রেস্টুরেন্টে চিৎকার করে বলতে থাকে, আমি মিথ্যে বলেছি সেজন্য কি তুমি আমাকে ছেড়ে দেবে? শেষ পর্যন্ত বেয়ার বিষয়টি আর না বাড়িয়ে জানিয়ে দেয় তার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। এর পরের দৃশ্যে তাদের শারীরিক ঘনিষ্ঠতা দেখানো হয়, কিন্তু পুরো দৃশ্যটিতে এক ধরনের গভীর অস্বস্তি তৈরি হয়। বাইরে থেকে নিকির আচরণ সম্পূর্ণ স্বাভাবিক মনে হলেও তার মুখভঙ্গি ছিল সম্পূর্ণ শূন্য ও অনুভূতিহীন, যেখানে স্বাভাবিক মানবিক প্রবৃত্তির কোনো উপস্থিতিই নেই। গল্পের প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ আমরা তখন জেনে ফেলেছি যে নিকির নিজের ইচ্ছাশক্তি আর স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেই রহস্যময় জাদুর কাঠির কারণে কেড়ে নেওয়া হয়েছে। ফলে এই সম্পর্ক আর স্বাভাবিক হিসাবে দেখা যায় না। বেয়ারও বুঝে যায় যা কিছু ঘটেছে তার জন্য সে নিজেই দায়ী। তবুও সবকিছু থামানোর বদলে সে আগের মতোই সবকিছু চালিয়ে যেতে চায়। নিকিকে নিজের দখলে রাখাই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর ঠিক এই সিদ্ধান্তের পর থেকেই পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে থাকে এবং নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। এক রাতে ঘুম ভেঙে বেয়ার দেখতে পায় ঘরের এক অন্ধকার কোণে নিকি নিশ্চুপ দাঁড়িয়ে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সে শিশুর মতো কান্না করা শুরু করে। তার অভিযোগ, সে বেয়ারকে যতটা ভালোবাসে বেয়ার তাকে অতটা ভালোবাসে না। অন্ধকারে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিকির মুখটাকে বিকৃত মনে হচ্ছিল। পরে সে বিছানায় ফিরে আসে, তবে তার মুখটাকে ফুলের আড়ালে লুকিয়ে রাখে। ধীরে ধীরে ফুল সরিয়ে নিলে দেখা যায় তার মুখ আবার আগের স্বাভাবিক রূপে ফিরে এসেছে। কিন্তু বেয়ার বিছানা ছেড়ে উঠতেই নিকি প্রচণ্ড চিৎকার করা শুরু করে। অর্থাৎ সে বেয়ারকে এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চায় না। বেয়ার ঘুমিয়ে থাকলে নিকি তার চুল কেটে দেয়, সবসময় বেয়ারকে যত্ন করা শুরু করে। একদিন কাজে বেরোতে গিয়ে বেয়ার দেখে বাড়ির পুরো দরজা কস্টেপ দিয়ে আটকে রেখেছে। অর্থাৎ নিকি চাইছে না বেয়ার তাকে ছেড়ে বাড়ির বাইরে থেকে বের হোক। শেষ পর্যন্ত বেয়ার অনেক কষ্ট করে বাইরে যেতে পারলেও নিকি দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। মুখে এক অস্বাভাবিক হাসি, চোখ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে দরজার দিকে। ঘন্টার পর ঘন্টা একইভাবে বেয়ার ফিরে আসার জন্য অপেক্ষা করতে করতে এমন অবস্থা সৃষ্টি হয় যে সেখানেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দাঁড়িয়েই প্রস্রাব পায়খানা করে দেয় নিকি। তবুও নিকি নড়ে না, কারণ তার একমাত্র অপেক্ষা বেয়ার কখন বাড়ি ফিরবে। অফিসে গিয়ে বেয়ার নিকির তৈরি করে দেওয়া খাবারের বাক্সটা খুলে। সেখানে খাবারের পাশাপাশি কয়েকটা ছবিও রাখা ছিল। একটা ছবিতে ছিল বেয়ারের ছবি, অন্যটাতে নিকির। ছবিগুলোর বার্তা ইঙ্গিত দিচ্ছিল বেয়ার যেন প্রকৃত মানুষ, কিন্তু নিকির ভিতরে অন্য কেউ লুকিয়ে রয়েছে। তারপর সে স্যান্ডউইচে কামড় দিতেই ভয়ঙ্কর আরেকটা সত্য সামনে চলে আসে। স্যান্ডউইচের ভেতরে ব্যবহার করা হয়েছে তার মৃত বিড়ালের মাংস। এ পর্যায়ে আর কোনো সন্দেহ থাকে না যে নিকি নিজের স্বাভাবিক সত্তায় নেই, বরং ছবিগুলোর ইঙ্গিত একই কথা বলে। বেয়ারের সামনে যে মেয়েটি রয়েছে সে আর প্রকৃত নিকি নয়। আসলে নিকির ভেতরে থাকা অন্য এক সত্তা তাকে কন্ট্রোল করছিল। তার ভেতরে তখন কেউ জোর করে যেন ঢুকিয়ে দিয়েছিল বেয়ারের প্রতি ভয়ঙ্কর ধরনের ভালোবাসা। অবশেষে বেয়ার ওয়ান উইশ উইলোর বাক্সে দেয়া কাস্টমার সার্ভিস নাম্বারে ফোন করে। ওপাশের একজন ক্লান্ত, উদাসীন ও অনাগ্রহী কণ্ঠের মানুষ ফোনটি ধরে। বেয়ার জানতে চায় তার করা ইচ্ছাটা কি পরিবর্তন করা সম্ভব কিনা। ফোনের ওপাশের ব্যক্তি বেয়ারকে জানিয়ে দেয় ইচ্ছে পরিবর্তনের কোনো উপায় নেই। এরপর বেয়ার জানতে চায় নিকির ভালোবাসাটা সত্যি বাস্তব কিনা। তবে সে পরিষ্কার করে দেয় তার ইচ্ছা সত্যি হয়েছে। সে শুধু জানতে চায় নিকির অনুভূতিগুলো সত্যিকারের কিনা, অর্থাৎ নিকি কি তাকে সত্যিই ভালোবাসে কিনা। ওপাশ থেকে জানানো হয় এই ভালোবাসা বেয়ারের ইচ্ছার ফল। আসলে নিকির অনুভূতিগুলো কোনোটাই বাস্তব নয়, সবই তার উপর হওয়া জাদুর প্রভাব। এই উত্তর শোনার পর বেয়ার অবশেষে তার ইচ্ছাটি বাতিল করতে চায়, কিন্তু তখন তাকে জানানো হয় এই ইচ্ছে আর বাতিল করা সম্ভব নয়। একমাত্র বেয়ারের মৃত্যু ঘটলেই এর প্রভাব শেষ হবে।
এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো। প্রথমে কিন্তু বেয়ার ইচ্ছাটি বাতিল করতে চায়নি। সে শুধু চেয়েছিল এটিকে নিজের সুবিধা মতো পরিবর্তন করতে। অর্থাৎ নিকির স্বাধীন ইচ্ছার বিরুদ্ধে গেলেও সে চেয়েছিল নিকি যেন তাকে ভালোবাসতেই থাকে। তারপর বেয়ার জানতে চায় মাঝে মাঝে নিকি যে কয়েক সেকেন্ডের জন্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এই ঘটনাটি আসলে কি। ফোনের ওপাশের ব্যক্তি তখন তাকে জিজ্ঞেস করে সে কি সত্যিকারের নিকির সঙ্গে কথা বলতে চায় কিনা। মুহূর্তের মধ্যেই ফোনের ভেতর থেকে বের হয়ে আসে এক নারীর আতঙ্কিত চিৎকার। সেই কণ্ঠটি বারবার সাহায্যের জন্য আর্তনাদ করতে থাকে। বোঝাই যায় এটাই আসল নিকির কণ্ঠ। ভয় পেয়ে বেয়ার সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেয়। এখন প্রশ্ন হলো প্রকৃত নিকি আসলে কোথায়, আর তার শরীরের ভেতরে আসলে কে রয়েছে। আমরা বুঝতে পারি আসলে সেই তাবিজের প্রভাবে নিকির আত্মা আর তার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তার আত্মা যেন বন্দী হয়ে আছে তার শরীরের ভেতরে। বাড়ি ফিরে বেয়ার দেখে নিকি এখনও ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এতক্ষণে একটুও নড়েনি সে। দীর্ঘ সময় একইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তার অবস্থা ভয়াবহ হয়ে গেছে। প্রস্রাব পায়খানা করে শরীর নোংরা হয়ে গেছে। নিজের উপর নিয়ন্ত্রণও হারিয়ে ফেলেছে সে। তাকে দেখে মনে হয় সে সম্পূর্ণ অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে গেছে। সব মিলিয়ে দৃশ্যটি অত্যন্ত বীভৎস। এর কিছুদিন পর তারা একটা পার্টিতে যায়। সেখানে নিকি নিজের লেখা একটা ছোট ভৌতিক গল্প পড়ে শোনায়। গল্পটি হ্যান্সেল আর গ্রেটেলকে নিয়ে, তবে পরিচিত রূপকথার গল্প থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। এখানে ভাই বোন হ্যান্সেল ও গ্রেটেলকে স্বামী স্ত্রী হিসাবে দেখানো হয়েছে। এই পরিবর্তনটি ইচ্ছাকৃত, কারণ বাস্তব জীবনে নিকি বেয়ারকে ছোট ভাইয়ের মতোই দেখত, অথচ সেই বেয়ারই জোর করে তাকে প্রেমের সম্পর্কে আপতিত করেছে। পুরো বিষয়টি যেন ইচ্ছাকৃতভাবেই অস্বস্তিকর মনে হয়। গল্পটিতে আরও দেখানো হয় গ্রেটেল এক অস্বাভাবিক মাত্রায় হ্যান্সেলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। এটি আসলে নিকিরই বর্তমান অবস্থার প্রতীক। গল্পের শেষ লাইনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছিল এই ভালোবাসা কেবল উইলো গাছের একটা ডালের মাধ্যমেই সৃষ্টি করা সম্ভব। অর্থাৎ ওয়ান উইশ উইলো যেই গাছের ডাল দিয়ে তৈরি করা হয়েছে সেটির উৎপত্তি সম্পর্কে এটাই সবচেয়ে বড় ইঙ্গিত। আমরা বুঝতে পারি সেই রহস্যময় জাদুর কাঠিটি কোনো এক অতিপ্রাকৃত শক্তি বা জাদুবিদ্যারই ফল। পার্টিতে সবাই ট্রুথ অর ডেয়ারের মতো একটা চ্যালেঞ্জও খেলছিল। বেয়ারের ভাগ্যে যে ডেয়ারটি আসে তাতে তার বাম পাশে বসা মানুষটিকে চুমু খেতে বলা হয়। সে সময় বেয়ারের বাম পাশে বসেছিল সারা, কিন্তু নিকি তা মেনে নিতে পারে না। নাটকীয় ভঙ্গিতে দুঃখের অভিব্যক্তি নিয়ে সে হঠাৎ সারার চেয়ারটি টেনে সরিয়ে দেয়। ফলে নিজেই বেয়ারের বাম পাশে চলে আসে সে। ফলে নিয়ম অনুযায়ী বেয়ারকে সারার বদলে নিকিকেই চুমু খেতে হয়। ঠিক এরপরই আবার নিকি কয়েক মুহূর্তের জন্য সেই রহস্যময় প্রভাব থেকে মুক্ত হয়ে যায়। প্রকৃত নিকি যেন ফিরে আসে। নিকির আত্মা তার ইচ্ছার বিরুদ্ধে কাজ করছে, তাই রাগে চিৎকার করে একটা কাচের বোতল তুলে নিজেই নিজের মাথায় আঘাত করতে শুরু করে সে। ঘটনাটি দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু বেয়ারের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ ভিন্ন। অন্যরা যখন নিকির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল তখন সে চুপচাপ বসে থাকে। তাকে দেখে মনে হতে থাকে সে নিকির কষ্টের চেয়ে জনসম্মুখে এই ঘটনার কারণে বিব্রত হওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এটি বেয়ারের স্বার্থপর ও আত্মকেন্দ্রিক মানসিকতার আরেকটি স্পষ্ট উদাহরণ। বাড়ি ফিরে সে নিকির শারীরিক বা মানসিক অবস্থার খোঁজ না নিয়ে উল্টো তার সঙ্গে ঝগড়া করা শুরু করে। তার একটাই চাওয়া নিকি যেন আগের মতো স্বাভাবিক আচরণ করা শুরু করে। এক পর্যায়ে সে জানতে চায় নিকির মনে কি তার জন্য আদৌ কোনো অনুভূতি আছে। জবাবে নিকি আবারও নিজেকে ফ্রিকি নিকি বলে পরিচয় দেয়। অথচ গল্পের শুরুতে আমরা দেখেছিলাম নিকির এই নামটা একেবারেই অপছন্দ, অথচ সে এখন নিজেকে সবার সামনেই ফ্রিকি নিকি অর্থাৎ উন্মাদ নিকি বলে পরিচয় দিচ্ছিল। বোঝাই যাচ্ছে বেয়ারের সামনে দাঁড়িয়ে থাকা সত্তাটি প্রকৃত নিকি নয়। বেয়ার বলে সে শুধু চায় নিকি আগের মতো হয়ে যাক। এর উত্তরে নিকি অসহায়ভাবে জানায় তার পক্ষে আর নিকি হয়ে থাকা সম্ভব নয়। এরপরই নিকি ধীরে ধীরে অস্বাভাবিক ভঙ্গিতে পেছনের দিকে হাঁটতে শুরু করে। তার কথা বলার ধরনও অদ্ভুত হয়ে যায়। সব কথা সে উল্টোভাবে উচ্চারণ করতে থাকে। আমরা জানি মানুষের ভেতরে যখন অতিপ্রাকৃত শক্তি ভর করে তখন সে সাধারণত সাধারণ কথাগুলোকেও উল্টো করে বলতে থাকে। নিকি সেদিন বেয়ারকে একই বিছানায় ঘুমাতে বলে। নিকির আচরণে স্পষ্ট বোঝা যায় সেদিন রাতে যদি বেয়ার তার পাশে না থাকে তাহলে সে তাকে মেরে ফেলতে পারে। অবশেষে তারা একই বিছানায় রাত কাটায়। নিকি ঘুমিয়ে থাকা অবস্থায় শক্ত করে বেয়ারকে জড়িয়ে ধরে। রাতের এক সময় বেয়ারের ফোনে সারার একটা মেসেজ আসে। সে জরুরি কথা বলতে চায়। বেয়ার ধীরে ধীরে বিছানা ছেড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে তার পাশে শুয়ে থাকা নিকি ফিসফিস করে কথা বলতে থাকে। নিকি তাকে অনুরোধ জানায় যে সে আসল নিকি। তাকে মেরে ফেলতে অনুরোধ করে সে। জানায় তার ভেতরে থাকা যে সত্তাটা তাকে কন্ট্রোল করছে সে এখন ঘুমিয়ে আছে।
তাই সেটিকে জাগানোর আগেই সবকিছু শেষ করে দিতে হবে। এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় প্রকৃত নিকি আসলে ভয়ঙ্কর এক বন্দিত্বের ভেতরে আটকে আছে। সে যে যন্ত্রণা সহ্য করছে তা থেকে মুক্তি পাওয়ার জন্য মৃত্যুকেও গ্রহণ করতে প্রস্তুত সে। কিন্তু বেয়ারের প্রতিক্রিয়া আরও বিস্ময়কর। নিকির অসহনীয় কষ্ট নিয়ে ভাবার পরিবর্তে সে জানতে চায় তার সঙ্গে থাকা তার কেন এত খারাপ লাগছে। প্রকৃত নিকি জানায় সে কখনোই বেয়ারের সঙ্গে সম্পর্কে জড়ায়নি, কিন্তু তার শরীরকে বাধ্য করা হয়েছে বেয়ারকে ভয়ঙ্করভাবে ভালোবাসার জন্য। এই কথার পরও বেয়ার কোনো সাহায্য না করে সেখান থেকে চলে যায়। নিকি পেছন থেকে মুক্তির জন্য আকুতি জানাতে থাকে, কিন্তু তাতেও বেয়ারের মন নরম হয় না। পরবর্তীতে বেয়ার বাইরে এসে সারার সঙ্গে দেখা করে। দুজনে গাড়িতে কথা বলতে থাকে। সারা তাকে জানায় গত 2 বছর ধরে নিকি আসলে বেয়ারেরই ঘনিষ্ঠ বন্ধু ইয়ানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল। একই সঙ্গে সারা ইঙ্গিত দেয় বেয়ারের আরও ভালো কাউকে প্রাপ্য, অর্থাৎ বেয়ার বুঝতে পারে সারা আসলে তাকে ভালোবাসে। বেয়ারের মনে হতে থাকে হয়তো সে নিকিকে ভালোবেসে ভুলই করেছে, তার উচিত ছিল সারার সঙ্গেই থাকা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি। হঠাৎ একটা ইট হাতে নিকি গাড়ির জানালা ভেঙে ভেতরে হাত ঢুকিয়ে দেয়। তারপর সারার ওপর নির্মম হামলা চালায়। বারবার তার মাথা শক্তভাবে আঘাত করতে থাকে গাড়ির হুইলের উপর। গাড়ির হর্ন একটানা বেজে চললেও সে থামে না। হামলা চলতেই থাকে যতক্ষণ না সারার মুখমণ্ডল প্রায় সম্পূর্ণ বিকৃত হয়ে যায়। ঘটনার পর নিকি শান্ত কণ্ঠে বেয়ারকে বোঝানোর চেষ্টা করে এই পরিস্থিতির জন্য বেয়ার নিজেই দায়ী। অবিশ্বাস্য হলেও সত্য, বেয়ার শেষ পর্যন্ত সারার মৃতদেহ সরিয়ে ফেলতে নিকিকে সাহায্য করে। তারপর তারা অফিসে যায়। সেখানে নিকি অফিসের সেলফ থেকে একটা পিস্তল বের করে গোপনে লুকিয়ে রাখে। অন্যদিকে বেয়ার আবারও সেই ক্রিস্টালের দোকানে ফিরে যায়। এবার সে মরিয়া হয়ে জানতে চায় এই ইচ্ছাটাকে বাতিল করার কোনো উপায় আছে কিনা। এবার দোকানের কাউন্টারে থাকা অন্য এক কর্মচারী জানায় তাকে আরও একটি ওয়ান উইশ উইলও কিনতে হবে। তারপর অন্য কাউকে দিয়ে এমন একটা ইচ্ছা করতে হবে যা তার আগের ইচ্ছার প্রভাবকে বাতিল করে দিতে পারে। এই সম্ভাবনার কথা শুনেই বেয়ার দোকানে থাকা শেষ 3টা ওয়ান উইশ উইলও তাবিজ কিনে নেয়। প্রথমে সে নিজেই আরেকটি ইচ্ছা করার চেষ্টা করে। তার উদ্দেশ্য ছিল নিকি যেন তাকে আর ভালো না বেসে আবার বন্ধু হয়ে যায়। কিন্তু এবার উইলো কাঠিটা আর সে ভাঙতে পারে না। শুধু তাই নয়, বাক্সটি খোলার সময় আগের সেই পরিচিত সুরও শোনা যায় না, বরং এক ভিন্ন শব্দ শোনা যায়, যেন বস্তুটি নিজেই বুঝে গেছে একজন মানুষ জীবনে মাত্র একবারই এই ইচ্ছে করার সুযোগ পাবে। ব্যর্থ হয়ে বেয়ার এবার তার বন্ধু ইয়ানের কাছে যায়। সে ইয়ানকে অনুরোধ করে যে সে যেন ওয়ান উইশ উইলো কাঠিটা ভেঙে ইচ্ছে করে যেন নিকি আর বেয়ারকে ভালো না বাসে। কিন্তু ইয়ান পুরো বিষয়টিকে গুরুত্বই দেয় না। সে নিজের জন্য $1 বিলিয়ন কামনা করে। মুহূর্তের মধ্যেই বাড়ির ভেতরে চারদিকে আকাশ থেকে টাকার বৃষ্টি শুরু হয়। হতাশ বেয়ার বাড়িতে ফিরে আসে। এবার তার শেষ পরিকল্পনা ছিল নিকিকে দিয়েই আরেকটি ইচ্ছা করানো। তার ধারণা যদি নিকি সত্যি পৃথিবীর সবার চেয়ে তাকে বেশি ভালোবাসে তাহলে তার অনুরোধ নিশ্চয়ই ফিরিয়ে দেবে না। কিন্তু বাড়িতে ঢুকেই সে আরেকটি বীভৎস দৃশ্যের মুখোমুখি হয়। ঘরের ভেতরে এক বিকৃত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। সেখানে একটি চেয়ারের উপর সারার মরদেহ বসানো। মৃতদেহ থেকে পোশাকও খুলে পরে ফেলেছে নিকি। বেয়ার ঘুরে দাঁড়াতেই দেখে নিকি সারার পোশাকগুলো তো পরেছেই, এমনকি সারার শরীরের ট্যাটুগুলো নিজের গায়ে এঁকে নিয়েছে। এ সময় নিকি সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। বারবার চিৎকার করে জানতে চায় কেন বেয়ার তাকে ভালোবাসে না, কেন সে সারার সঙ্গে থাকতে চায়। একই সঙ্গে রাগে সে নিজের মাথায় ইট দিয়ে আঘাত করতে থাকে। ঠিক তখনই সেখানে ইয়ান এসে পৌঁছায়, কিন্তু কোনো সুযোগ না দিয়েই নিকি তাকে গুলি করে হত্যা করে। পরিস্থিতি সামলানোর জন্য বেয়ার বাধ্য হয়ে নিকিকে জানায় সেও তাকে ভালোবাসে। এই কথায় নিকি কিছুটা শান্ত হলে বেয়ার সুযোগ বুঝে পিস্তলটি কেড়ে নিয়ে বাথরুমে গিয়ে নিজেকে ভেতর থেকে আটকে ফেলে। বাইরে নিকি একের পর এক দরজায় আঘাত করতে থাকে। ভেতরে বসে বেয়ার বুঝতে পারে এই অভিশাপের একমাত্র সমাপ্তি তার নিজের মৃত্যু। সে কিছুক্ষণ পর্যন্ত নিজের জীবন শেষ করার কথা ভাবলেও শেষ পর্যন্ত ট্রিগার টানার সাহস পায় না। কিন্তু ঠিক তখনই তার চোখে পড়ে বাথরুমের আলমারিতে রাখা তার দাদির পুরনো ওষুধ, যেগুলো খেয়ে তার বিড়াল মারা গিয়েছিল। সে ওই একই ওষুধগুলো খেয়ে ফেলে। তার কাছে মনে হয় অবশেষে সে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা প্রকৃত নিকিকে মুক্তি দিতে পারে। কিন্তু পরের মুহূর্তেই আবার তার প্রকৃত চরিত্র প্রকাশ পায়। মৃত্যুকে মেনে নেওয়ার পরিবর্তে সে মরিয়া হয়ে ওষুধগুলো বমি করে বের করে দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ শেষ মুহূর্তেও সে নিজের জীবন বাঁচানোর পথই খুঁজছিল। ঠিক তখনই বাথরুমের বাইরের দেয়াল থেকে ওয়ান উইশ উইলোর বাক্স খোলার শব্দ পাওয়া যায়। তারপর ভেসে আসে কাঠি ভেঙে যাওয়ার স্পষ্ট আওয়াজ। মুহূর্তের মধ্যেই বেয়ার এক অদ্ভুত সম্মোহনের মধ্যে চলে যায়। সে বুঝতে পারে নিকি হয়তো তার কথা শুনেছে, অর্থাৎ নিকি তার বন্ধু হয়ে যাওয়ার ইচ্ছা করে স্টিকটা ভেঙেছে। এখন কাঠি ভাগার শব্দ শুনে সে বুঝতে পারে হয়তো তার ইচ্ছা পূরণ হতে চলেছে।
তাই মুহূর্তের জন্য সে ভুলে যায় সে একটু আগে ঘুমের ওষুধ খেয়েছিল। সে ধীরে ধীরে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তার চোখে মুখে তখন শুধু নিকির প্রতি সীমাহীন ভালোবাসার ছাপ। রক্তে ভেজা অবস্থায় তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে এবং চুমু খায়। ঠিক সেই মুহূর্তেই ওষুধের প্রভাব সম্পূর্ণরূপে কাজ করতে শুরু করে। বেয়ার মাটিতে লুটিয়ে পড়ে। নিকি তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, আর বেয়ার তার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বেয়ারের মৃত্যুর পর নিকি নিজের দিকে পিস্তল তাক করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার উপর থেকে সেই রহস্যময় জাদুর প্রভাবটি সরে যায়, কারণ বেয়ার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার করা ইচ্ছারও সমাপ্তি ঘটে। ফলে প্রকৃত নিকি আবার নিজের শরীরের নিয়ন্ত্রণ ফিরে পায়। স্বাভাবিক অবস্থায় ফিরে এসেই সে বেয়ারের নিথর দেহটিকে সরিয়ে দেয়। চারিদিকে তাকিয়ে সে বুঝতে পারে রক্তে ভেজা একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে সে, আর তার 3 জন ঘনিষ্ঠ বন্ধু ইতিমধ্যেই মারা গেছে। এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই সে ভেঙে পড়ে এবং নিয়ন্ত্রণহীনভাবে কাঁদতে শুরু করে। সিনেমার শুরু আর শেষ দুই প্রান্তই কান্নার মাধ্যমে বাঁধা। শুরুর দিকে আমরা দেখেছিলাম নিজের বিড়ালের মৃত্যুতে বেয়ার কাঁদছে, আর শেষ দৃশ্যে দেখা যায় প্রিয় সব মানুষকে হারিয়ে অসহায় নিকির কান্না। এর মধ্য দিয়েই সিনেমার সমাপ্তি ঘটে। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের চারপাশে পেয়ারের মতো মানুষের কিন্তু অভাব নেই, যারা পছন্দের মানুষকে পটানোর জন্য দ্বারস্থ হয় বিভিন্ন কালো জাদুর। আর সেই কালো জাদুর প্রভাব খাটানো মানুষ হয়ে যায় পরবর্তীতে নিজের শরীরের ভেতরে বন্দী। নিজের মনের বিরুদ্ধে গিয়ে তারা মোহগ্রস্ত হয়ে পড়ে কালো জাদু করা মানুষটার উপর। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কালো জাদুর একমাত্র পরিণতি জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই নয়। সিনেমাটির সিকুয়াল আসার সম্ভাবনা নেই, তবে নির্মাতা এমন একটা সিরিজ নির্মাণ করতে চান যেখানে প্রতিটি এপিসোডে এক একজন মানুষের ভিন্ন ভিন্ন ইচ্ছা করা এবং তার পরিণতি দেখানো হবে। দেখা যাক সিরিজটি মুক্তি পায় কিনা। আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বিদায়।